দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানিয়ে দেব আজকের শিরোনামগুলো। সাগরে ঢেউ উত্তাল, অনেক উত্তাল। উপকূলে ঘূর্ণিঝড় রিমালের মূল অংশের আঘাত, ভেঙেছে বেড়িবাঁধ, 2 জেলায় 2 জনের প্রাণহানি। তারেককে আনতে শিগগিরই উদ্যোগ জানালেন প্রধানমন্ত্রী, আবেদন করা হবে ব্রিটিশ সরকারের কাছে। বেনজিরের সম্পদ জব্দের প্রক্রিয়া শুরু, গুলশানের 4 ফ্ল্যাট সহ স্ত্রী সন্তানদের আরও সম্পত্তি ক্রোক। এমপি খুনের তদন্তে ভারতে ডিবির প্রতিনিধি দল, কলকাতায় সন্দেহভাজন ক্যাব চালককে জিজ্ঞাসাবাদ। আমরা মূল আলোচনায় চলে আসতে চাই। এ পর্যায়ে আমাদের সাথে সরাসরি যুক্ত আছেন জনাব নজরুল ইসলাম বাবু। আপনার কাছে শুরুতে জানতে চাইব, এই যে 3টি ঘটনা পরপর, একদিকে জেনারেল আজিজের ব্যাপারে নিষেধাজ্ঞা, তারপরে সাবেক আইজিপি বেনজিরের ব্যাপারে সম্পত্তি ক্রোকের নির্দেশ আদালত দিল, এবং জনাব বাবু কি শুনতে পাচ্ছেন আমার কথা? আমার মনে হয় শুনতে পাচ্ছেন না এখনো জনাব বাবু। তাহলে আপনার কাছে পরে আসবো আমরা, হয়তো এখনো শুনতে পাচ্ছেন না। শুরুতেই জনাব ইশতিয়াক রেজা, তাহলে আপনার কাছে আসি। এখন কি শুনতে পাচ্ছেন জনাব বাবু? এখনো বোধ হয় শুনতে পাননি। জনাব ইশতিয়াক রেজা, আপনার কাছে আসতে চাই। জনাব আনার, তার মৃতদেহ যদিও এখনো পাওয়া যায়নি, পুলিশ স্পষ্টতই বলছে তিনি মারা গেছেন। জানি না কিভাবে নিশ্চিত হচ্ছেন, অনেকগুলো বিষয় সম্পর্কে তারা এখন পর্যন্ত প্রায় নিশ্চিত হয়ে কথা বলছেন, কে মাস্টার মাইন্ড, কিভাবে হয়েছে, হানি ট্র্যাপ হয়েছে কিনা ইত্যাদি, কিন্তু মৃতদেহ এখন পর্যন্ত পাওয়া যায়নি, সেটাই বাস্তবতা। এর পাশাপাশি আরেকটা বিষয় নিয়ে হয়তো ততটা আলোচনা এখন পর্যন্ত হচ্ছে না, সেটা হচ্ছে ডয়েশে ভেলের আরেকটি নতুন প্রামাণ্যচিত্র বেরিয়েছে, যেখানে বাংলাদেশে জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে যারা অংশ নিয়েছেন তারা এর আগে র্যাবে অংশ নিয়েছেন এবং তাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ স্পষ্টতই করেছে। এটা নিয়ে স্টিভেন ডুজারিকো জাতিসংঘের তরফ থেকে কথা বলেছেন এবং খানিকটা বিব্রত বোধহয় হয়েছেন তিনি, তার বক্তব্য শুনে যতটুকু মনে হচ্ছিল। একসাথে এতগুলো বিষয় ঘটছে, এর আসলে দীর্ঘমেয়াদী কোনো প্রভাব কি বাংলাদেশের রাজনীতিতে থাকবে, নাকি আসলে দিনের শেষে যেমন চলছিল তেমনই চলবে? অনেক ধন্যবাদ। প্রথমে আমি র্যাবেরটা একটু আলাদা করে রাখি, ডয়েশে ভেলের প্রতিবেদন। বাকি যে 3টি ঘটনা, সাবেক সেনাপ্রধান, পুলিশ প্রধান এবং আমাদের একজন সংসদ সদস্যের খুন হওয়া দেশের বাইরের মাটিতে, 3টি ঘটনায় খুবই অস্বস্তিদায়ক সরকারের জন্য। যদি অস্বস্তি বোধ করার বোধটুকু থাকে, তাহলে একজন সেনাপ্রধান ছিলেন, তিনি আজকে প্রকাশ্যে নিষিদ্ধ হলেন। এটা তো প্রতিষ্ঠান হিসেবে সেনাবাহিনী নিশ্চয়ই গুরুত্বের সাথে দেখবে, সরকারেরও দেখা উচিত, কারণ তার সম্পর্কে অভিযোগগুলো সরকারে থাকা অবস্থায় চিহ্নিত হয়েছে এবং পরবর্তীতে অ্যাকশনে গেছে 3 বছর পরে। সুতরাং এখানে সরকারের থাকা অবস্থায় যে ক্ষমতা ব্যবহার করার বিষয়টি এসছে, সেটি অবশ্যই গুরুত্ব বহন করে, এবং সেটা অর্থমন্ত্রীও আপনি খেয়াল করেছেন যে আজকে বলেছেন যে সরকার কিছু না করলেও সেনাবাহিনী করবে, কারণ সেনাবাহিনীর আইনে সাবেক সেনা সদস্যদের ব্যাপারেও তারা কোনো না কোনো ব্যবস্থা নিতে পারে। পুলিশ প্রধান বেনজির আহমেদ অবসরে গিয়েছেন, কিন্তু তার যে সম্পদের ফিরিস্তি, এটি পড়তে পড়তে ক্লান্ত হয়ে যাওয়ার মতন বিশাল বর্ণনা। পুরোটা আসলে পড়াও যায় না। এক জীবনে মানুষ এত কিছু অর্জন করতে পারেন, এবং সেটা এই যে চাকরিটা একটা সরকারি চাকরিতে কোনোভাবেই সম্ভব নয়। এবং এতেও বোঝা গেল যে এখানে ক্ষমতার ব্যবহার করা হয়েছে, এবং এখানে শুধু স্থাবর অস্থাবর সম্পত্তি না, দেখা গেল যে ক্যাশ অর্থ সাংঘাতিকভাবে বেশি। এবং দুদকের আইনজীবী খুরশিদ আলম সাহেবের সাথে শনিবার দিনই কথা হচ্ছিল, আমার দেখা হয়েছিল একটি অনুষ্ঠানে। তিনি বলেছেন এগুলোর প্রাইমা ফেসি যদি চিন্তা করা হয়, তাহলে অনেকগুলোতেই প্রমাণ আছে বা প্রমাণ পাওয়া যাচ্ছে এরকম, যদিও চূড়ান্ত বিচারে গিয়ে সেটি হয়তো আপনি তো আইনজীবী, সেটা জানেনি। এবং 2021 সালে তিনি যখন সরকারি চাকরিতে ছিলেন, তখন র্যাবের ডিজি অবস্থায় তার উপরে কিন্তু নিষেধাজ্ঞা এসেছিল যুক্তরাষ্ট্র থেকে, অন্য একটি বিষয় মানবাধিকার লঙ্ঘনের দায়িত্ব। সুতরাং সরকারের অধীনে 2টি সংস্থা, এই সরকারের অধীনে 2টি বাহিনীর এরকম একটি দোষারোপের জায়গায় পড়ল,
এটা তো সরকারকে অবশ্যই এক ধরনের বিব্রতকর অবস্থায় ফেলে, এবং এখানে সরকারের কিছু করণীয় আছে বলে মনে হয়। এবং দুটি প্রতিষ্ঠান, আমরা যে প্রায়ই বলি যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, সেই জায়গা থেকে অন্তত যে প্রতিষ্ঠানগুলো কাজ করছে না অথবা প্রতিষ্ঠানগুলো জায়গা মতো থাকছে না, সেই জায়গা থেকে বিচারের সুযোগ আছে সরকারের জন্য যে কোথায় কি ভুলটা হয়েছে। জি, ব্রিফিং চলছে, আপনার কাছে আবার ফিরে আসবো। আবহাওয়া অধিদপ্তরের তরফ থেকে একটা ব্রিফিংয়ে ঝড়ের সবশেষ খবরগুলো জানানো হচ্ছে, আমরা সরাসরি সেখানে একটু চলে যাব। জেনেছেন যে আমাদের উপকূল এলাকার নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে এবং আমরা অনেকগুলো দমকা বাতাস এবং ঝড় হওয়ার রেকর্ড পেয়েছি। পটুয়াখালীতে সর্বোচ্চ 72 কিলোমিটার পার ঘন্টা বেগের বাতাস আমরা পেয়েছি। পটুয়াখালীতে আমরা আজকে 89 কিলোমিটার প্রতি ঘন্টার একটি বাতাসও রেকর্ড করেছি আজকে আড়াইটের দিকে। তাছাড়া মোংলায় 63 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হয়েছে। খেপুপাড়ায় 61 কিলোমিটার প্রতি ঘন্টায় বাতাস প্রবাহিত হয়েছে। তাছাড়া খেপুপাড়াতে আজকে রাত 8:30টায় 65 কিলোমিটার গতিবেগের একটি বাতাস রেকর্ড করা হয়েছে। সুতরাং এখনও যেহেতু এই ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম অব্যাহত রেখেছে এবং তার এই কমপ্লিট জার্নি সম্পন্ন করতে আর কি আরও 5 থেকে 6 ঘন্টা সময় লাগতে পারে, সেক্ষেত্রে কোথাও কোথাও বাতাসের গতিবেগ বা দমকা বাতাস বা ঝোড়ো হাওয়া আমরা আশঙ্কা করছি যে কোনো কোনো জায়গায় 100 থেকে 120 কিলোমিটারের মধ্যে বাতাসের রেকর্ড আমরা হয়তোবা রাত 12টা থেকে ভোর রাতের মধ্যে আমরা পেতে পারি। কারণ রাইট ফরওয়ার্ডিং সেক্টরে সবসময় বাতাসের গতিবেগ বেশি থাকে, যেহেতু সে উপকূলের দিকে উপকূল ক্রস করে ক্রমান্বয়ে উত্তর দিকে সে ঢুকে পড়েছে, সেই কারণে এর ডান পাশে সবসময় বাতাসের গতিবেগ একটু বেশি থাকে। আমরা আশঙ্কা করছি যে বাতাসের গতিবেগ এবং রাত 12টার পর থেকে বৃষ্টিপাতের তীব্রতা এবং বাতাসের গতিবেগ একটু বৃদ্ধি পাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এ হলো মোটামুটি ঘূর্ণিঝড় সম্পর্কিত আমাদের সর্বশেষ পরিস্থিতি। তবে হ্যাঁ, আবহাওয়া অধিদপ্তরের তরফ থেকে সবশেষ খবরগুলো জানানো হচ্ছিল ঘূর্ণিঝড় সম্পর্কে। জনাব ইশতিয়াক রেজা, আপনার কাছে ফিরে আসতে চাই। ডয়েশে ভেলার ব্যাপারটি আপনি আলাদা করে রেখেছিলেন, সেটার ব্যাপারে আপনার মন্তব্যটা। আনারের বিষয়টা বলা হয়নি। একজন সংসদ সদস্য দেশের বাইরে গিয়ে খুন হলেন এবং দেখেন তিনি যাদের সাথে চলাফেরা করতেন, যারা তার খুব ঘনিষ্ঠ ছিল, তারাই খুন করেছেন। এখানে যদি তার অতীত রেকর্ড দেখা যায়, তিনি পূর্ব বাংলা সরবরাহ পার্টি করতেন, তার বিরুদ্ধে অভিযোগ আছে যে তিনি চোরাচালানের সাথে ওই এলাকার স্বর্ণ চোরাচালানের ব্যবসার সাথে জড়িত ছিলেন। তো এগুলো দেখা হয় না কখনো। সরকার যে ওবায়দুল কাদের যে বললেন জনপ্রিয়তার মাপকাঠিটা কি? গত 3টা নির্বাচন, ওই 3টা নির্বাচন তো মাপকাঠি হতে পারে না, তাই না? আরেকটা হলো যে জনপ্রিয়তা থাকলেই এরকম মানুষজন কিভাবে দলীয় টিকিট পেয়ে যায়, দলের ভিতর থেকেই যে অভিযোগ ওঠে মনোনয়ন বাণিজ্য, নানা ধরনের অপকর্ম, অনিয়ম মনোনয়ন নিয়ে, সেটাও তো একটা প্রকাশ পায়। এটা আমি বলবো খুবই বিব্রতকর, দুঃখজনক। একটা মানুষ নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, কিন্তু একই সাথে তার ট্র্যাক রেকর্ডগুলো মোটেও স্বস্তিদায়ক নয়। ডয়েশে ভেলের প্রতিবেদনটাতে যেভাবে উপস্থাপিত হয়েছে, সেখানে রেবে আসা সেনাবাহিনী থেকে, ডিফেন্স বাহিনী থেকে কর্মরত সদস্যদের ব্যাপারে বলা হয়েছে। কিন্তু আপনি যদি 1988 সাল থেকে বাংলাদেশ সেনাবাহিনী বিশ্ব শান্তিতে কাজ করে যাচ্ছে এবং এই পর্যন্ত সবচেয়ে বড় কন্ট্রিবিউটর বাংলাদেশ, বড় কোনো অভিযোগের কথা সেভাবে শোনা যায়নি। বরং আমাদের সেনাবাহিনী বাইরে গিয়ে শৃঙ্খলার সাথে কাজ করছে, সুনামের সাথে কাজ করছে, কোথাও কোথাও জনগণের স্থানীয় মানুষের ভালোবাসা অর্জন করেছে, সেগুলোই আমরা শুনতে পাই। এখন র্যাবের ব্যাপারে এর আগেও আমরা জাতিসংঘের তরফে নানা কথা শুনেছি, যুক্তরাষ্ট্র নানা ধরনের কথা বলেছে, ডয়েশে ভেলে আগেও প্রতিবেদন দিয়েছে। এগুলো খতিয়ে দেখা উচিত, উড়িয়ে দেওয়া উচিত নয় আমি মনে করি। যে 2-1 জন সম্পর্কে অভিযোগ এসছে সেটা চিহ্নিত করা দরকার, অথবা তার সম্পর্কে নজরদারিটা বাড়ানো দরকার। তবে সেনাবাহিনী থেকে যেভাবে শান্তি রক্ষী বাহিনীতে নেওয়া হয় জাতিসংঘের, তার প্রসেসটা কিন্তু খুবই দীর্ঘ, খুবই মেটিকুলাস। কিন্তু এখানে কিন্তু হুট করে কেউ চাইলেই চলে যেতে পারে না। এখানে জাতিসংঘের অনেক চাওয়া থাকে, মাল্টি ন্যাশনাল অনেকগুলো ফোর্স থাকে, অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিওর থাকে। সুতরাং সেই জায়গাটাতে সেনাবাহিনীকে ঢালাওভাবে অভিযোগের জায়গা আছে বলে আমার কাছে মনে হয় না। ধন্যবাদ। জনাব বাবু, কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি, শুনছি। জি, যেটা জানতে চাচ্ছিলাম যে 3-4টে ঘটনা একসাথে, সেখানে একদিকে সাবেক
সংসদ সদস্য যদি সাবেক বলা চলে এখন, কারণ তার মৃতদেহ এখনো পাওয়া যায়নি, জনাব আনার, তার কি হলো এবং তার কে কেন্দ্র করে যেসব অভিযোগ এখন আসলে আসছে সামনে, আওয়ামী লীগে কি মনে হয় এখন নতুন করে আসলে আপনারা ভাববেন যে আপনাদের সংসদ সদস্যরা আসলে কে কি করছেন, এবং শুধুমাত্র যে জনপ্রিয়তার ভিত্তি করে আপনারা এই মানুষটিকে 3 বার মনোনয়ন দিয়েছিলেন সেটারও একটা পুনর্বিবেচনা আপনারা করবেন দল হিসেবে? আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং একই সাথে আমি আপনার কথায় বিব্রত বোধ করছি যে একজন জাতীয় সংসদ সদস্য বিদেশের মাটিতে খুন হলেন, সেটাকে এখন আপনি বলছেন যে এই ধরনের নেতাকর্মী। ব্যক্তিগতভাবে আমি তাকে সংসদ সদস্য হওয়ার পর চিনি এবং জানি। উনি জাতীয় সংসদে 3টি নির্বাচনে জয়লাভ করেছেন এবং তার পূর্বেও সে উপজেলা চেয়ারম্যান এবং কাউন্সিলর হিসাবে নির্বাচিত প্রতিনিধি ছিলেন। সেই নির্বাচনী এলাকার ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে যদি আপনারা বিশ্লেষণ করেন, দেখবেন যে জনগণ কিন্তু তার জন্য সহায়ক শক্তি হিসাবে কাজ করছে এবং একই সাথে যে মানুষটি খুন হলো তার লাশ দেওয়া তল্লাশ করে এখনো পাওয়া যায়নি, তার পরিপ্রেক্ষিতে যদি আমরা বলি যে তার প্রিভিয়াস রেকর্ড দিস এন্ড দ্যাট, সেইটা কতটুকু যুক্তিযুক্ত, তাহলে আমি মনে করি যে কোনো মানুষের তো। কিন্তু যে ঘটনা পরম্পরায় তিনি খুন হয়েছেন বলে এখন পর্যন্ত সরকারের তরফ থেকে বলা হচ্ছে, সেটা কি খুব সম্মানজনক হলো সরকারের জন্য? না, সরকার তো কোনো কিছুই বলেননি। সরকার কি বলেছেন? সরকার কি এখন পর্যন্ত বলেছেন যে উনি এই কারণে খুন হয়েছেন? বা স্বরাষ্ট্রমন্ত্রী তো স্পষ্টতই প্রথম দিনই বলে দিলেন যে এই ঘটনায় কেবলমাত্র বাংলাদেশিরা জড়িত, ভারতীয়রা জড়িত নন, এবং গোয়েন্দা পুলিশের তরফ থেকে তো মুহুর্মুহু বেশ বিস্তারিত বলা হচ্ছে যে কিভাবে এই খুন হয়ে থাকতে পারে, কি প্রক্রিয়া হয়ে থাকতে পারে। না, এখন পর্যন্ত কিন্তু সরকারের তরফ থেকে কোনো বিবৃতি, তার মৃত্যুর নোটিশ, মৃত্যু খবর কোনোটাই দেওয়া হয়নি আমি যতটুকু জানি। এবং আমাদের পার্লামেন্টেও এখন পর্যন্ত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ব্রিফিং, আপনি যেদিন এই ঘটনাটা জানাজানি হলো সেদিনই স্বরাষ্ট্রমন্ত্রী ব্রিফ করেছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন, তিনি বলেছেন যারা গ্রেপ্তার হয়েছে তারা বাংলাদেশি এবং তাদের কথা মতো বাংলাদেশিকে খুন করেছেন, এটাই কিন্তু প্রকাশিত করেছেন। যাই হোক, আমি বলবো যে আজকের এই দিনে এই ওনার প্রিভিয়াস উনি কি করেছেন না করেছেন, উনি কিন্তু কোনো দণ্ডপ্রাপ্ত আসামি নয়। ওনার বিরুদ্ধে যে অভিযোগ, এরকম অভিযুক্ত নেতা কর্মী, রাজনৈতিক নেতা, সাংবাদিক সকলের বিরুদ্ধেই থাকে। কিন্তু কোন জুডিশিয়াল ম্যাটার তার বিরুদ্ধে এরকম অভিযুক্ত করে তাকে কিন্তু সাজাপ্রাপ্ত দেননি বা কোনো দণ্ডিত আসামি তিনি নন। জি, ধন্যবাদ। এই বিষয়টিও কিন্তু আমাদের ধন্যবাদ। আসলে একটা বিরতির সময় হয়ে গেছে, জনাব হেলালের কাছে এই অংশে আসতে পারলাম না, ফিরে এসে আপনার কাছে আসছি। দর্শক একটু পরেই ফিরছি, আশা করি সাথে থাকবেন। দর্শক, আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক। আমরা জনাব আজিজুল বারী হেলাল আপনার কাছে এই পর্যায়ে আসতে চাই। আজকে প্রধানমন্ত্রী বলছিলেন যে তারেক রহমানকে দেশে আনার জন্য ব্রিটিশ সরকারের সাথে তারা যোগাযোগ করবেন, আপনারা কি শঙ্কিত? এইটা তো, এই বক্তব্য শঙ্কিত কি অশঙ্কিত এটা পরে, এই বক্তব্য দিচ্ছে শুধুমাত্র এই যে এখন যে আলোচনাগুলো করছেন যে 3 মহারথীর যে কর্মকাণ্ড, এইটাকে ধামাচাপা দেওয়ার জন্য মাঝে মাঝেই তিনি এই সমস্ত কথা বলে থাকেন। মানে মানুষকে ঘুম পাড়ানি গান শুনিয়ে মানুষের যে সংগ্রামী চেতনা, এটাকে ভোতা করতে চায়। আপনি দেখেন, আপনারা এতক্ষণ বললেন যে র্যাবের প্রধান, সেনাবাহিনী প্রধান, একজন সংসদ সদস্যর কুকীর্তি, তারা কি ভালো কিছু করলেন না খারাপ কিছু করলেন, তাদের মানে ইতিহাস বর্ণনা করা হচ্ছে ধারাবাহিকভাবে, কে কি করলো। কিন্তু যে এগুলো তো আপনার রোগের উপসর্গ, কিন্তু অরিজিনাল রোগটা নিয়ে আমরা কেউ কোনো আলাপ করছি না, যে এই সমস্ত ব্যক্তির আপনার সহায়তায়, শক্তিতে একটা সরকার প্রতিষ্ঠিত হতে পারে। সুতরাং সে এই যে অন্য অন্য অংশের, বিশেষ করে যে সেনাবাহিনীর প্রধান, র্যাবের প্রধান, ইভেন এই সমস্ত আপনার স্মাগলার যারা, আমি স্মাগলার বলছি বাবু, আমি কোনো সংসদ খাটো করছি না, যে আপনাদের জোটের একজন নেতা দিলীপ বড়ুয়া, তিনি আজকে বলেছেন যে বর্তমান সংসদের নির্বাচিত 80% সংসদ সদস্য স্মাগলার। এটা কিন্তু আমি
তার বক্তব্যটা শুধু পড়লাম, পাঠ করলাম, আমার মন্তব্য এটার সাথে একমত হবে কিনা সেটা অন্য জিনিস। তো এই সমস্ত লোকের সহায়তায় একটি সরকার তিনবার কি 4বার ক্ষমতায় এসেছে। এখন তারা তো বেনিফিট চাইবেই সরকারের কাছে, সুতরাং তাদের সমস্ত কর্মকাণ্ড আপনার বাধাহীন, কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই। এখন আপনি তাদের কর্মকাণ্ডকে বিচার করবেন কেন? বাবুভাই তো ঠিকই বলেছেন যে আপনি একজন সংসদ সদস্য, একজন র্যাব প্রধান, একজন সেনাবাহিনী প্রধান, তাদের যে গডফাদার, তাদের কাছে যে বেনিফিটেড নিয়েছে, কারণ বলা হচ্ছে যে অস্বস্তিতে তো আপনার আওয়ামী লীগের থাকার কথা, অস্বস্তিতে তো এই সমস্ত যে সমস্ত লোকগুলো আজকে ভিকটিম, আমি ভিকটিম বলবো, কারণ মূল সরকারই তো এর জন্য দায়ী। কিন্তু এই ঘটনাগুলো যে ঘটলো একের পর এক তৈরি করেছে তার ক্ষমতার চেয়ার টিকে রাখার জন্য। বিএনপির তরফ থেকে কি এই ঘটনাগুলোর কোনো সুবিধা আপনারা নিতে পারছেন? আপনি দেখেন, আমার বিএনপি এখানে হলো বর্তমান ফ্যাসিবাদী সরকার ভার্সেস জনগণ, এখানে বিএনপির কোনো বিষয় না। আপনার একজন রাজনৈতিক দল হিসেবে আপনি দেখেন একটা ইন্টারপোলের ওয়ারেন্টেড একজন আসামি, তারপরে একজন সেনাবাহিনী প্রধান, তিনি অমানবিক কাজের সাথে জড়িত, বিভিন্ন দুর্নীতির সাথে জড়িত একজন আপনার সেনাবাহিনীর মধ্যে একটা গৌরবময় প্রতিষ্ঠান। ইশতিয়াক ভাই বলেছেন যারা আমাদের স্বাধীনতা যুদ্ধের সম্মুখভাগে যুদ্ধ করেছেন, সবচেয়ে গৌরবময় প্রতিষ্ঠান মানুষ, সেই প্রতিষ্ঠানকে আপনি মেলাইন করছেন। তারপরে র্যাবের যে প্রধান, পুলিশও আমাদের একটা গৌরবময় প্রতিষ্ঠান, সেই পুলিশকে আপনারা মেলাইন করছেন। এই সমস্ত ব্যক্তি তৈরি করেছে সরকার, যে সরকারের ক্ষমতা টিকিয়ে রাখবার জন্য এই সব ব্যক্তিকে তৈরি করছে। দেখেন এই সমস্ত লোক নমিনেশনটা পায় কী করে? বারবার আপনারা একটা ন্যারেটিভ তৈরি করে নমিনেশন বাণিজ্য করে উদরপিণ্ডে বুদর ঘাড়ে চাপিয়ে দেন। আপনাদের দলে যে নমিনেশন বাণিজ্য হয় সবচেয়ে বেশি হয় এবং আপনারা এর প্রপোনেন্ট, তার একটা বড় প্রমাণ হলো যে এই দিলীপ বড়ুয়ার সেই বক্তব্য, যে সমস্ত লোক বিভিন্নভাবে আপনার টাকা ইনকাম করেছে, অর্থ উপার্জন করছে, তারা টাকা দিয়ে নমিনেশন ক্রয় করছে। নমিনেশনের ব্যাপারে কোনো বাদ বিচার নেই। সুতরাং আপনার এই যে রোগের যে উপসর্গ, এই উপসর্গ দিয়ে আপনি অনেক কথা বলতে পারেন, এই কথা বলে লাভ নেই। মূল যে রোগ, সরকার তিনি যে নিজেই তা ইল্লিগাল, তার এই ইল্লিগালিটি বজায় রাখবার জন্য তিনি এই সমস্ত কম্পোনেন্ট তৈরি করেছে। আপনার বিভিন্ন পুলিশ প্রতিষ্ঠান, আর্মি, আরও বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠান, বিভিন্ন ক্ষমতাধর ব্যক্তি, যেমন দেখেন ব্যাংকের বিভিন্ন মালিক, তাদের এমন টাকা পাচার করেছে যে তাদের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। জুডিশিয়ারি থেকেও বলা হচ্ছে যে 2 মাস তাদের বিরুদ্ধে কোনো তদন্ত করা যাবে না। এরকম অনেক কিছু হচ্ছে না। এই সমস্ত আজকে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আপনার ধ্বংস হয়ে গেছে, তাদের বর্ণনা দিচ্ছেন আপনি। ধ্বংস করলো কে? সরকার। তার বিরুদ্ধে তো কিছু বলছেন না। সে কেন অবৈধভাবে এত বছর মানুষের ভোট ছাড়া ক্ষমতায় রয়েছে, মানুষের ভোটকে আপনার নষ্ট করলো, সেই সব বিষয়ে আলোচনা করা দরকার। তাইলে এই উপসর্গগুলো দেখা যাবে না। অর্থাৎ সরকার যদি তার অবৈধতা, তার যে জোর করে ক্ষমতায় থাকা এবং এই সমস্ত রাঘব বোয়ালদের সহায়তা নিয়ে সরকার টিকে থাকে, তখন সেই সরকারি পক্ষ থেকে তো এই সমস্ত কথা বলা হবে। সুতরাং সরকারের যে অবৈধতা, সেটা নিয়ে কথা বলতে হবে। সরকার যে মানুষের আপনার বাকস্বাধীনতাকে নষ্ট করেছে, মানুষের টাকা পাচার করছে, মানুষের এই যে দেখেন আপনি এখন দেখালেন যে সাইক্লোনের কথা, আপনার উন্নয়নের এত কথা বলেন, এই উন্নয়নের ধাক্কায় আমি দেখলাম যে 8টা আপনার ওই যে ওয়েদার ফোরকাস্টের যে যন্ত্র নষ্ট হয়ে গেছে নাকি, আপনার বেড়িবাঁধগুলো সব ভেঙে যাচ্ছে। কারণ কি? আপনি ওইখানে দুর্নীতি করেছেন। সুতরাং এই সমস্ত দুর্নীতিবাজদের ফিরিস্তি দিয়ে কথা বললে আপনি প্রকৃত যে সত্য, যে একটা অবৈধ সরকার, একটা অন্যায় সরকার, জনগণের ম্যান্ডেটবিহীন একটা সরকার যদি ক্ষমতায় থাকে, তাহলে এইসব ঘটনা ঘটবেই। এই ঘটনার দোষ না দিয়ে সরকারকে দোষারোপ করতে। জি, ধন্যবাদ। জনাব ইশতিয়াক রেজা, আপনার কাছে আবার ফেরত আসি। এখানে একটা প্রশ্ন স্বাভাবিকভাবেই সামনে আসে, সেটা হচ্ছে জেনারেল আজিজ বলুন বা জনাব বেনজির বলুন, এরা অবসরে যাওয়ার পরেই আসলে এই বিষয়গুলো সামনে এসেছে। সাবেক আইজিপি বেনজিরের কথা বলছিলাম। তো এই পরিস্থিতিগুলোতে আসলে সংবাদ মাধ্যমের ভূমিকা, তারা যখন ক্ষমতায় ছিলেন তখন কি ছিল, বা দুদকের ভূমিকাই বা কি ছিল? জেনারেল আজিজের ব্যাপারে তো সংবাদ মাধ্যম বাংলাদেশের কিছু করেনি, কারণ বাংলাদেশে ডিফেন্স রিপোর্টিং সেভাবে হয় না। আপনি প্রতিরক্ষা বাজেটটাও দেখবেন কোনো আলোচনা ছাড়াই আসলে পাস হয়, কোনো পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ আলোচনা কোথাও নাই।
এই প্র্যাকটিসটাই দাঁড়ায়নি। তবু 96 সালে আমরা দেখলাম যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, তখন প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটি থেকে মাঝে মধ্যে অনেক তথ্য পাওয়া যেত, এখন সেটাও আর আসলে পাওয়া যায় না। জেনারেল আজিজের বিষয়টা তো করেছে আল জাজিরা নামক একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম, অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান শিরোনামে, যখন তিনি আমেরিকাতে ছিলেন 3 বছর আগে। আল জাজিরার সেই প্রতিবেদনটার সাথে তার এই নিষেধাজ্ঞার যোগসূত্র আছে বলে তিনি নিজেই বলছেন এখন। কিন্তু 3 বছর আগে যখন আমেরিকাতে তিনি সেনাপ্রধান হিসেবে গিয়েছিলেন, তখন এরকম সম্বর্ধনা খুব কম সেনাপ্রধান আমেরিকাতে পেয়েছেন। খুব বিরল একটি সম্বর্ধনা তাকে দেওয়া হয়েছিল। এটা খুবই অদ্ভুত ব্যাপার যে এরকম বিশাল সম্বর্ধনা দেওয়ার পর 3 বছরের মাথায় এসে তাকে এরকম একটা নিষেধাজ্ঞা, তো এত ওপেনলি বিবৃতি দিয়ে একেবারে, সাধারণত তারা তো জানায়ও না, কিন্তু এটা জানিয়ে দিল তারা। এটা এখন জেনারেল আজিজ যেটা ডিনাই করেছেন, তিনি প্রতিবাদ করেছেন এবং সেটা হয়তো তিনি করেই যাবেন। কিন্তু যুক্তরাষ্ট্র যেই পরিপ্রেক্ষিতে এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে সেটা তো যুক্তরাষ্ট্রই বলতে পারবে, এবং তাদের আইনের ব্যাখ্যাগুলো তারা খুব পরিষ্কার করে দিয়েছে সেখানে। পুলিশ প্রধানের ব্যাপারে গণমাধ্যম রিপোর্ট করে নাই, এটা সত্য, কারণ আমাদের এখানে গণমাধ্যম অন্তত এই পর্যায়ে নাই যে একজন বাহিনী প্রধানের বিরুদ্ধে রিপোর্ট করতে পারে, কারণ এখানে গণমাধ্যমের অনেক সীমাবদ্ধতা আছে। গণমাধ্যমের মালিকানার ধরন ভয়ঙ্করভাবে সাংবাদিকতা বিরোধী, এবং সাংবাদিকতা বিরোধী বলে আপনি দেখেন গণমাধ্যমের মালিক কারা হয়েছে। সুতরাং এখানে তাকে অনেক কিছু চিন্তা ভাবনা করতে হয়। এই স্বাধীনতার লড়াইটা তার নিরন্তর লড়াই, এবং দীর্ঘ সময় ধরে বাংলাদেশের সাংবাদিকরা বিভিন্ন ধরনের গণমাধ্যম আইনের বিরুদ্ধে লড়াই করে চলেছে। সাম্প্রতিককালে 2018 সালে প্রণীত ডিজিটাল নিরাপত্তা আইনের সবচেয়ে বড় ভিকটিম সাংবাদিকরা, এবং প্রান্তিক পর্যায়ের সাংবাদিকরা আরও বেশি ভিকটিম। সাংবাদিকদের দাবির মুখে সরকার কোনো পরিবর্তন আনে নাই, কিন্তু যখন জাতিসংঘ বলেছে তখন আইনটার পরিবর্তন এনেছে, এবং এই আইনের কারণে বিশ্বজুড়ে সংবাদ মাধ্যমের গণমাধ্যমের যে স্বাধীনতার সূচক, সেখানে বাংলাদেশের সূচক নেমে গেছে, নিচে নেমে গেছে, উপরে উঠতে পারছে না। এগুলো তো সরকারকেই চিন্তা করতে হবে। গণতন্ত্রের বিকাশের জন্য, উন্নয়নের জন্য গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে না পারলে এই রিপোর্টগুলো হবে না। তবুও আপনি গণমাধ্যমকে ধন্যবাদ দিতে পারেন যে অবসরে যাওয়ার পরও বেনজির আহমেদ কিন্তু ছোটোখাটো মানুষ নন, যথেষ্ট প্রভাবশালী ব্যক্তি। তার সম্পর্কে যে কারণেই হোক না কেন রিপোর্ট হয়েছে। ধন্যবাদ দিতে চাই ব্যারিস্টার সুমনকে, যিনি বিষয়টা দুদকের নজরে এনেছেন, এবং দুদককেও ধন্যবাদ যে তারা একটা উদ্যোগ নিয়েছে। এখানে আরেকটা বিষয় নিয়ে আমরা এর আগে যেটা কথা বলছিলাম, এমপি আনার, তার ব্যাপারে এখন পর্যন্ত যে অভিযোগগুলো এসেছে, একটা কথা জনাববাবু বলছিলেন যে মামলা, যার 21টি মামলা ছিল তার বিরুদ্ধে, সেগুলো সবগুলো নিষ্পত্তি হয়ে গেছে নানান উপায়ে। এটাতে আসলে কোনটা প্রমাণ হয়? এক, যে ক্ষমতায় থাকলে আসলে মামলায় কিছু প্রমাণ হয় না, মামলা থেকে খালাস পাওয়া যায়, নাকি আসলে তিনি নিরপরাধ বলে তিনি খালাস পেয়েছেন? এটা তো আমাদের রাজনৈতিক সংস্কৃতি। ক্ষমতায় থাকলে ক্ষমতাসীন দলের মামলা, রাজনৈতিক মামলাগুলো প্রত্যাহার করে নেওয়া হয়, ক্ষমতায় না থাকলে মামলা হতে থাকে। এটা অতীতও হয়েছে, এখনও হচ্ছে। এইটা শুধু এই মামলাগুলো দিয়ে বিচার করা যাবে না। আসলে এখানে অনেকগুলো বিষয় কাজ করছে। ধরেন যে যার বিরুদ্ধে অভিযোগ এসছে, যিনি ধরা পড়েছেন শিমুল ভূঁইয়া, তিনি একসময় আন্ডারগ্রাউন্ড পার্টি করতেন। তার বিরুদ্ধে অভিযোগ আসছে যে তিনি যশোরের সাংবাদিক শামসুর রহমান কেবল হত্যার আসামি, কিন্তু কোনোদিন তাকে বিচারের মুখোমুখি হতে হয়নি। উল্টো তার স্ত্রী এখন শোনা যাচ্ছে জেলা পরিষদের সদস্য। তো জেলা পরিষদের সদস্য কিভাবে হওয়া যায়? নিশ্চয়ই শাসক দলের সাথে যোগাযোগ থাকলেই হওয়া যায়। এগুলি সবই বলে দেয় যে আসলে জেলায় জেলায়, জনপদে জনপদে বাংলাদেশের রাজনীতির বড় পদগুলো কাদের দখলে আসলে চলে যাচ্ছে। এবং আমরা যে এক সময় বলতাম যে রাজনীতির দুর্বৃত্তায়ন, এই শব্দটা আসলে বদলে গেছে, এখন হবে দুর্বৃত্তের রাজনীতিকীকরণ। সুতরাং ওই দৃষ্টিতেই দেখতে হবে। এটা শুধুমাত্র আওয়ামী লীগে ঘটেছে তা নয়, সামগ্রিকভাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে এই কাণ্ডটা ঘটছে, ভবিষ্যতে হয়তো আরও বেশি ঘটতে থাকবে। জনাব বাবু, আপনার কাছে ফিরে আসি। আজকে জনাব শামসুজ্জামান দুদু, বিএনপি নেতা, তিনি বলেছেন যে আজিজের মাধ্যমে 2018 সালে আপনি নদী পার হয়েছিলেন প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে। তিনি বলছেন আপনার এক সময়ের পুলিশ প্রধান বেনজির আহমেদের সম্পদ এবং ব্যাংক হিসাব জব্দ করার জন্য বলেছেন আদালত। তিনি শুধু আপনার সমর্থকই ছিলেন না, তার ঘাড়ে চেপে আপনারা সরকার গঠন করেছেন। প্রশ্ন হচ্ছে, তাদেরকে এক সময়ে কাজে লাগিয়ে এখন কি আওয়ামী লীগ ছুঁড়ে ফেলে দিচ্ছে আসলে? দেখুন, যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি। তিনি 31 বছর রাজপথে এই জনগণকে নিয়ে
ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গড়ে তুলেছেন। যার সম্পর্কে আপনি বললেন উনি জানতেন কেউ নন, এদেশের খেটে খাওয়া মানুষের প্রত্যাশার একমাত্র ঠিকানা। এদেশের মানুষ বঙ্গবন্ধুর কন্যাকে শুধু ভালোবাসেন নট দ্যাট, সারা পৃথিবী থেকেই কিন্তু বঙ্গবন্ধুর কন্যার সুনাম রয়েছে। সুতরাং একজন জেনারেলের উপর ভর করে বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে, এটা জনাব শামসুজ্জামান দুদুর বক্তব্য, বিএনপি নেতা, তিনি বলেছেন। আমি বলি যে আপনি দুদুর বক্তব্য এখানে আপনি তুলে ধরেছেন, আমি সেটার কথাই বলছি। ওনারা দেশটাকে মগের মুল্লুক মনে করে না, দেশটা কিন্তু মগের মুল্লুক না, দেশটা মুক্তিযোদ্ধাদের চেতনার উন্মেষ। এ দেশটা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে দেশটি স্বাধীন হয়েছে। বঙ্গবন্ধুর খুনিরা এ দেশকে গেস্টাপো কায়দায় দখল করেছিল, তাদেরকে মোকাবেলা করেছেন কিন্তু এদেশের জনগণকে নিয়ে আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুতরাং আপনাকে একটি বিষয় উপস্থাপন করতে হলে নিশ্চয়ই বিষয়টি সম্পর্কে আপনি জ্ঞানী গুণী মানুষ, আপনার সামনে সাংবাদিক আছেন, রাজনীতিক আছেন, ওনাদের বক্তব্য আমরা শুনেছি। একজন ওই সেনাবাহিনীর প্রধানের উপর দেশের এই প্রধানমন্ত্রী ভর করে চলতে হয়, বিষয়টা কিন্তু ওই রকম এখন আর বাংলাদেশে নেই। এটা ছিল যখন দেশ দখল করেছে যারা সেনাবাহিনীর প্রধান হয়ে, তাদেরকে আপনারা বলতে পারেন। জেনারেল আজিজ তার ধারাবাহিক কাঠামোর মধ্য দিয়েই কিন্তু দেশের সেনাবাহিনীর প্রধান হয়েছেন। তিনি যদি ভুল ত্রুটি করে থাকেন সেইটা নিশ্চয়ই রাষ্ট্র দেখবেন বলেই কিন্তু প্রকাশিত হচ্ছে না। রাষ্ট্রের পক্ষে, সরকারের পক্ষে কিন্তু তার পক্ষে কেউ বিবৃতি দিয়ে সাধুবাদ জানায়নি। সুতরাং এই যে অবান্তর আলোচনা, এটাকে আমি সঠিক মনে করছি না। আমি মনে করছি বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী বলেই আজকে সেনাবাহিনীর প্রধান হোক, পুলিশ বাহিনীর প্রধান হোক, তাদের বিরুদ্ধে কিন্তু আজকে সাংবাদিকরা মুখ খুলতে সক্ষম হয়েছে এবং গণতন্ত্রের চর্চা আছে বলে। এখানেই প্রশ্নটা জনাব বাবু, প্রশ্ন হচ্ছে যখন বেনজির আহমেদ পুলিশ প্রধান ছিলেন বা এর আগে র্যাবের মহাপরিচালক ছিলেন, তখন তো এই ঘটনাগুলো ঘটেছে এবং এই ঘটনাগুলো তদন্তের দায়িত্ব কি তখন দুদকের ছিল না বা সরকারের অন্য সংস্থার ছিল না? তখন তারা কি করছিল? প্রশ্নটা সেখানে। না, আমি জিজ্ঞেস করি, তখন কি সাংবাদিকরা ছিলেন না? তখন কি ওই ভিন্ন দলের রাজনৈতিক, আজকে যে আপনার সামনে বক্তৃতা করলেন আমার ভাই, ওনাদের দল তখন কিছু বললেন না কেন? আজকে তো মুখ খুলে কথা বলার সুযোগ বঙ্গবন্ধু দেশে দিয়েছেন। রাজনৈতিকভাবে যারা আজকে দেশটাকে প্রহসনের রূপ দেওয়ার চেষ্টা করেছিল, যারা অস্ত্রের মুখে এবং দেশটাকে লন্ডভন্ড করে দিয়ে এদেশের স্বাধীনতাকামী মানুষের আশা বুলন্টিত করে যারা দেশটাকে শাসন করেছে, তারা এখন দেশান্তরে এবং কারাদণ্ডে দণ্ডিত। তাদেরকে নিয়ে আমার মনে হয় যে আরো খোলামেলা আলোচনা করা উচিত, তাইলেই পরিষ্কার পরিচ্ছন্নতা খুঁজে পাবেন। ব্যাংক বলেন, এই প্রসঙ্গে জনাব হেলালকে আমি প্রশ্ন করেছিলাম, তিনি বলছেন যে এই মুহূর্তে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার আলোচনাটা এসেছে মূলত এই যে তিনটা ঘটনা সামনে এসেছে সেগুলোকে আড়াল করার জন্য। সেটার ব্যাপারে আপনি কি বলেন? না, তিনটি ঘটনা কি হেলাল সাহেবরা এনেছেন? হেলাল সাহেবদের কথাই কি এটা হয়েছে? আজকের প্রধানমন্ত্রী কি এই জায়গায় বাধাগ্রস্ত করেছেন? আমি কোশ্চেন আনসারটা পেতে চাই যে আজকে যে অপরাধীদের চেহারা উন্মোচিত হচ্ছে, এগুলি তো সব এই সরকারের সার্বিক সহায়তা। আজকে দুদক নিয়ে নানান কথা উঠেছে বিভিন্ন সময়ে, দুদকের নখ নেই, হাত নেই, চোখ নেই, কান নেই। এখন দুদক যখন দায়িত্ব নিয়ে কাজ করছে তখন আবার এ কথা বলছেন কেন? সুতরাং সরকার শক্ত এবং সরকার সত্যের পথে, সরকার এই রাষ্ট্রকে সুন্দরভাবে সাজিয়ে তোলার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে বলেই এদেশের স্বাধীনতাকামী মানুষগুলো বঙ্গবন্ধুর কন্যার সাথে আছে। যেখানে 70% জনগণ এই প্রধানমন্ত্রীকে সমর্থন করেন, এটা আমার কথা নয়, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার জরিপে। কিন্তু জনাব বাবু, এটাও তো বাস্তবতা যে এখন নির্বাচনে 30% মানুষও যাচ্ছেন না ভোট দিতে। ভোট দিতে যাচ্ছেন না, এই ভোটকে নিয়ে প্রহসন করছেন, এই ভোটকে নিয়ে ষড়যন্ত্র করছেন। এই ভোট মানে 70% মানুষ যদি আপনাদের সমর্থনে থাকেন তাহলে তো তারা অন্তত ভোট দিতে যাবেন, বাকি 30% বাদ দিলাম। কেন ভোট দিতে যাবে? আমার প্রার্থীকে জয়লাভ করানোর জন্য, আমার প্রার্থীকে জয়লাভ করার জন্য যে চ্যালেঞ্জ করবেন, এরকম যদি কেউ আসতেন তাহলে দেখতেন সবাই ভোট দিতে যেতেন। এখন 10% ভোট যদি যান কেন্দ্রে, তারা তো নির্বাচিত হন, আইনসম্মতভাবে নির্বাচিত হন। সুতরাং যারা নির্বাচনে যাচ্ছেন না, ভয় পাচ্ছেন, তাদেরকে ধরুন, তাদেরকে প্রশ্ন করুন কেন নির্বাচনে যাচ্ছেন না,
যেন একটা রাজনৈতিক দল হিসাবে তারা এই বাংলাদেশে ভূমিকা রাখতে চেষ্টা করে, যারা রাজনৈতিক দল হিসাবে নিজের দায়িত্ববোধ থেকে সরে যায় তাদেরকে নিয়ে কথা বলেন। জি, ধন্যবাদ। তাইলে যথার্থ উত্তর জনাব পাবেন। হিলালের কাছে তাহলে আসি আপনার প্রশ্নগুলো নিয়েই। রাজনৈতিক দল হিসেবে আসলে আপনারা দায়িত্ব পালন করতে পারছেন না, এবং এই যে প্রশ্নগুলো আসলে এই মুহূর্তে জনাব বেনজির সম্পর্কে উঠছে বা জেনারেল আজিজ সম্পর্কে উঠছে, এই প্রশ্নগুলো আসলে বিএনপি দল হিসেবে আগে তুলতে পারেনি, সেটাও আপনাদের ব্যর্থতা বলে জনাব বাবু মনে করেন। আপনার বক্তব্য। আমরা এগুলো সবসময় আগেই বলেছি। আমরা সে 2008 সাল থেকেই সরকারকে অবৈধ, অন্যায় সরকার, অবৈধ সব কথাই বলছি, এগুলো পত্রপত্রিকা রেকর্ড আছে। আমার বক্তব্য হলো যে আজকে আপনি যেটা বললেন, যেখানে ইস্যুটা হলো আপনার এই যে 3 জন নটোরিয়াস বলেন আর ফেমাস বলেন, আমি জানি না কি কোন ভাষায় বলেন, তাদের নিয়ে আলোচনা। এর মধ্যে আপনার আওয়ামী লীগের নেত্রী উনি আরেকটি প্রসঙ্গ আমাদের নেতা নিয়ে চলে আসলেন। সুতরাং বোঝা যায় এটা মাইন্ড ডাইভার্সন ছাড়া কিছু না। আমি যেটা বলতে চাচ্ছি যে সরকার এখানে নিজেই দাগি আসামি। আজকে সরকার ইটসেলফ একটা আপনার দাগি আসামি, আসামির কাঠগড়ায়। আপনি তার বিচার না করে তার যে ক্লায়েন্ট, বিভিন্ন ক্লায়েন্ট, তাদের আপনি দোষ ত্রুটি, তাদের কথা বলছেন। তার মানে পুরো ঘটনাটাকে আপনি ডাইভার্ট করছেন। যেভাবে আপনি হঠাৎ করে তারেক রহমানের প্রসঙ্গ নিয়ে এসে মূল আলোচনাটাকে অন্যদিকে নিয়ে যাচ্ছেন, ঠিক এরকমই দেখেন। সরকার দাগি আসামি, আপনি ক্লায়েন্টদের নিয়ে আলোচনা করছেন, সরকারকে আপনি একটা সেফ জোন দিচ্ছেন। এই যে যারা খুনি, এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখেন যে ভারতে খুন হলো, আমরা বলছি যে ভারতের কোনো খুনি এর সাথে জড়িত না। আমি বলছি না যে ভারতের জড়িত, কিন্তু আমাদের সরকার আগের থেকেই সমস্ত দায়ভার নিজের উপর নিয়ে নিল যে আমাদের দেশের লোকজন ওইখানে যায় খুন করেছে, অমুক করেছে, তমুক করেছে। ওই জায়গার কোনো খুনি, ভারতীয় কোনো খুনি কি জড়িত ছিল? ভারতীয় সরকার কি বলছে? ভারতীয় পুলিশ কিছু না বলে আমাদের সরকার, আমাদের পুলিশ আগের থেকেই সব কিছু আপনার দায়ভার গ্রহণ করছে। যেভাবে হলি আর্টিজানে দেখেছিলেন না, যে বলা হচ্ছে যে এটা একটা ইন্টারন্যাশনাল আপনার টেরোরিজম বা ইন্টারন্যাশনাল, হঠাৎ করে বললেন সরকার হোমগ্রোন। আমি বলি, আমাকে বলতে দেন, হোমগ্রোন। আপনি হলি আর্টিজানের ঘটনা দেখবেন, বিবিসি আল জাজিরা থেকে বলা হচ্ছে এটা ইন্টারন্যাশনাল টেরোরিজম, এরকম কি অনেক আগে। তখন সরকার বলছে হোমগ্রোন, মানে হোমের জনগণের উপর রিপ্রেশন এবং সাপ্রেশন করার একটা চাবিকাঠি হলো এইটা, যে হোমগ্রোন বলে। ঠিক এইভাবে দেখেন, আপনার খুনটা হলো ভারতে, তো ভারতের কোনো খুনি কি জড়িত? ভারতের সংবাদ মাধ্যম, ভারতের পুলিশরা, ভারতের গোয়েন্দা সংস্থা, তারা কি বলছে? তাদের কোনো বক্তব্য নেই, সব আমাদেরই বক্তব্য। ভারতের গণমাধ্যমে ব্যাপক চর্চা, না গণমাধ্যমে চর্চা হচ্ছে, কিন্তু ভারত সরকারের বা ভারত পুলিশের একটা বক্তব্য থাকবে। তাদের এলাকায় একটা গন্ডগোল হয়েছে, তাদের একটা কিলিং হয়েছে, আমাদের একটা সংঘাত, কিছু ব্রিফ করেছে। সুতরাং আমরা আগের থেকেই কিন্তু তাদেরকে আপনি নিষ্কৃতি দিয়ে দিলাম যে তার দেশে একটা খুন হয়েছে, আমাদের একজন সংসদ সদস্য, আমরাই সমস্ত দায়ভার আগে বহন করছি, পুরো ঘটনা না জেনে। আমি বলছি না কে দায়ী। আবার দেখেন, এখান থেকে যে সমস্ত লোকজনের কথা বলা হচ্ছে তারা ওখানে যে খুন করেছে, এদের আমি দেখলাম আমরা সহজে পাসপোর্ট সহজে পাই, পাসপোর্ট টেম্পারিং করতে পারে, পাসপোর্ট ম্যানিপুলেট করতে পারে, পাসপোর্ট জালিয়াতি, কিচ্ছু বিষয় না। অথচ আমি নিজে ব্যক্তিগত আমরা পাসপোর্ট পাই না। আমার পাসপোর্ট আজকে 2 বছর গভর্নমেন্ট আটকে রেখেছে। অথচ খুনি, সন্ত্রাসী, চোরাচালানকারী এরা গন্ডায় আপনার পাসপোর্ট পাচ্ছে। কিন্তু এদেশের সাধারণ মানুষ, জনগণ পাসপোর্ট প্রতি কী ভোগান্তি। আমাদের বিএনপির অনেক নেতার পাসপোর্ট অযথা, আমি নিজেও বাবুভাইকেও বলেছি যে অযথা আমার পাসপোর্ট, হাইকোর্ট বলেছে আমাকে পাসপোর্ট দিতে, সরকার আমার পাসপোর্ট দিবে না, হাইকোর্ট বলেছে আমাকে। সুতরাং এরকম একটা আপনার ডিসক্রিমিনেটরি, মানে এটা বৈষম্যমূলক আচরণ করবেন। সেই জন্য বলছি যে সরকার নিজেই আজকে আসামির কাজ, আপনি তার বিচার করেন, তারই করেন। জি, জনাব ইশতিয়াক রেজা, আপনার কাছে আসি। এই ঘটনাটা যদি এটাকে খুন বলা চলে, গুম না বলে, এটার যে এখন পর্যন্ত যতগুলো বর্ণনা আমরা পাচ্ছি, সেখান থেকে আসলে এর প্রেক্ষাপট সম্পর্কে কি জানা যায়? একজন সাংবাদিক হিসেবে আপনার বিশ্লেষণটা শুনতে চাই। এই পর্যন্ত যা ব্রিফিং, সেটা কিন্তু বাংলাদেশ থেকেই বেশি হয়েছে। আমাদের পুলিশ, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই ব্রিফিং করেছেন, বলেছেন ভারতের কেউ জড়িত নয়। সুতরাং এগুলো এক সেন্সে দেখতে পারেন। কিন্তু আপনি যদি প্রেক্ষাপট চিন্তা করেন, একটা বড় প্রেক্ষাপট সামনে আসে। একটা হলো এদের সকলের ইনভলভমেন্ট এক সময়কার, যেটাকে আন্ডারগ্রাউন্ড পার্টি বলে, সেই সময়টার সাথে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি, হক তোহা গ্রুপ, আরও অনেকগুলো ফ্যাকশন ছিল। সুতরাং সেই গলাকাটা রাজনীতি, মানুষ খুনের রাজনীতি,
যেটা আওয়ামী লীগ সরকারই 96 সালে এসে সাফল্যের সাথে দমন করতে পেরেছিল। এমনভাবে দমন করেছিল বলতে গেলে ভেঙে ফেলেছিল তাদের সমস্ত আস্তানা। তখনই এবং সুযোগও দেওয়া হয় তাদেরকে স্বাভাবিক রাজনীতিতে আসার। যারা এগুলোর সুযোগ নিয়েছে তারা স্বাভাবিক রাজনীতি করেছে এবং ক্ষমতার রাজনীতিও করতে পেরেছে। দুঃখ লাগে যে এদের মধ্যে অনেকে, যেমন শিমুল ভূঁইয়া, তার পরিবর্তনটা দেখেন, তার নাম একটা, সে আরেক নামে পাসপোর্ট পেয়ে যায়, জাতীয় পরিচয়পত্র পেয়ে যায় এবং এটা সহজে করে ফেলতে পারে এবং তার কথা আসছে যে খুনের সাথে জড়িত। অথচ 2000 সালের 16ই জুলাই আরেকটি খুনের মামলা, যেটি যশোরে সাংবাদিক শামসুর রহমান কেবল হত্যা মামলা, অত্যন্ত বড় ঘটনা, সেইটার ব্যাপারে কিন্তু এখন পর্যন্ত কোনো বিচারের কোনো কিছু হলো না। খুবই দুঃখজনক। সেটার যদি বিচার হতো তাহলে কি এটা ঘটতো কিনা, এই প্রেক্ষাপটটা চলে আসে পূর্ব শত্রুতা, যেটা পুলিশ প্রধান খুনের যে ধরনটা যেভাবে বলা হচ্ছে, মৃতদেহ এটা আপনি যদি আড়াল করা হচ্ছে, এটা পৃথিবীর নানা দেশে আছে। তুরস্কে আদনান খাশোগজি হত্যা, তাকেও তো টুকরো টুকরো করে ফেলা হয়েছে। এটা ইদানিংকার নতুন ঘটনা, খুনের প্রমাণ রাখতে চায় না। এবং এর আগেও ঢাকা শহরে অনেক বড় একটি মার্ডার কেস হয়েছিল, বডি টুকরো টুকরো করে ফেলা হয়েছিল। এগুলো আমরা মুকিম গাজীর মার্ডার, আমার মনে আছে, আমি তখন সাংবাদিকতা ফিল্ড লেভেলে করতাম। সুতরাং এগুলো আছে, নৃশংসতা, নিষ্ঠুরতা, এবং এটা করাই হয়েছে কিন্তু অন্য কারণে, যাতে কোনো প্রমাণ একেবারে না থাকে, ফলে কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেক ভেবেচিন্তে মশলা মেশানো, কিমা করে ফেলা, কোনো কিছু চিহ্ন না রাখা, অত্যন্ত ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে ভয়ঙ্করভাবে এই হত্যাকাণ্ডটা হয়েছে। কিন্তু প্রেক্ষাপট যদি আপনি চিন্তা করেন তাহলে পূর্বশত্রুতা আছে, রাজনৈতিক, নিশ্চয়ই চোরাচালান সংক্রান্ত কোনো না কোনো ইস্যু আছে, টাকার বিষয় আছে। তিনি স্বর্ণের ব্যবসা করতেন, তার আবার একজন বন্ধু আছেন যিনি গোপাল নাম, কলকাতাতে, যার কাছে গিয়ে তিনি উঠেছেন। তিনি লাল পাসপোর্টধারী একজন ব্যক্তি, কারণ সংসদ সদস্য, একজন ভিআইপি পার্সন। তিনি কলকাতায় গেলেন, তিনি কি বাংলাদেশের ডেপুটি হাই কমিশনকে জানিয়েছেন? কারণ জানানোটা উচিত বলেই তো আমরা মনে করি একজন ভিআইপি পার্সনের। এগুলো অনেকগুলো প্রেক্ষাপট সামনে আলোচনায় আসে, কোনোটা আপনি মেলাতে পারবেন না আসলে। জি, জনাব বাবু যদি আর কিছু যোগ করার থাকে। না, যখন ব্যক্তিগত সফরে তিনি গিয়েছেন সেটি তো আমরা জানি, সেখানে উনি ওনার বন্ধুর বাসায় উঠেছেন, এইটা আমি অন্যায়ভাবে দেখছি না। আমি বলবো যে এত বড় একটা দুর্ঘটনা ঘটেছে, এইটার জন্য পানিশমেন্ট হওয়া উচিত এবং সেই ক্ষেত্রে আমাদের সার্বিক সহায়তা প্রদান করা দরকার। তার প্রিভিয়াস রেকর্ড কি সেটা যদি ওইরকম কিছু থাকেন, যেমন ইস্তিয়াক ভাই যেটা বলছেন, এটা নানান দেশে এরকম আছেন, তুরস্কতে আছেন, মুখে আছেন, যেখানেই থাকুক এই ধরনের হত্যাকাণ্ডের বিচারটাই আমরা কামনা করছি। এখন শিমুলের কথা তিনি বললেন, শিমুল যখন যেই খুনের সাথে সম্পৃক্ত, সেই সাংবাদিকতার এই ধারাবাহিকতা তো ওনারা বজায় রাখেন নাই। উনি কত সালে খুন হয়েছেন সেটাও তো তিনি বলেন না। সেই কথাটা বললেই তো বের হয়ে যায় যে আসলে এই নিষ্ঠুরতা, এই ধরনের ঘটনার সাথে যারা সম্পৃক্ত ওরা ক্রিমিনাল, ওরা কালফি, ওরা নানামুখী চিন্তা ভাবনা করে পাসপোর্ট, এই আইডি নাম্বার, এগুলি তারা নানানভাবে অপকর্ম করবেন বলেই কিন্তু ভবিষ্যৎ চিন্তা করে তারা এগুলি করেন। সেইটার জন্য সরকারকে আপনি দায়ী করলে কিন্তু আজকের এই বাস্তবতা শেষ হয়ে যাবে না। সুতরাং আমাদের সাংবাদিক হিসাবে, একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমাদের চিন্তাধারাটা আসলে কাউকে দোষারোপ না করে বাস্তবতা ফিরে আসা উচিত। এই ধরনের ঘটনার সাথে যারা সম্পৃক্ত তারা অপরাধী, ওই অপরাধীদের কিভাবে নিশ্চিত করবেন শাস্তি, সেই ক্ষেত্রে সরকার এবং রাষ্ট্র যেতে সচেতন হয় সেটাই আমাদের কামনা থাকবে। এটা ইন্ডিয়া বলেন, এটা বাংলাদেশ বলেন, আদার্স কান্ট্রি বলেন। এখানে হেলাল ভাই যে কথাগুলি বলেছে সে কথাগুলি আমি শুনেছি। যে কোনো বিষয়ে সরকারকে শুধু দোষ চাপালে চলবে না, নিজেদের দলের যে একটা নৈতিক দায়িত্ব রয়েছে, একটা রাজনৈতিক দল করেন, একটা রাজনৈতিক দলের যে কর্মসূচি সেগুলিও বিবেচনায় আনা উচিত। যে ছায়া সরকার হিসাবে রাষ্ট্রকে আপনারা কি দিলেন? শুধু একজন বঙ্গবন্ধুকে হত্যার দায়ে যারা সম্পৃক্ত, যাদের নাম জড়িত, সেই রাজনৈতিক দল বিএনপি ধারাবাহিকভাবে কিভাবে নির্বাচনকে বানচাল করলেন, করতে চেষ্টা করলেন, আজকের মতো আসলে সময় ফুরিয়ে গেছে, ভোটারদেরকে হুমকি দিলেন, সেই সব ভুলে গিয়ে যদি আজকে আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। আজকের মতো আসলে শেষ করতে হচ্ছে। দর্শক আপনাদেরকে ধন্যবাদ, বিদায় নিচ্ছি।